এই বাড়িতে ছোট্ট একটা বাগান আছে। কমলা, লেবু, মরিচ, ঢ্যাঁড়স ইত্যাদি সবজির ছোট ছোট গাছগুলো সুন্দর বেড়া দিয়ে একপাশে পোতা হয়েছে। অপর দিকটা ফুলের জন্য বরাদ্দ। তার মধ্যে রয়েছে গোলাপ, নয়নতারা। ঔষধি গাছের মধ্যে তুলসী, অ্যালোভেরা ইত্যাদি রয়েছে। এখানে এসে বসলেই কেমন যেন শান্তি শান্তি লাগে। ইট পাথরের শহরে এক টুকরো প্রকৃতির কোল যেন। তাই ইরাম আজ এখানে এসে বসেছে। একটা কাঠের দোলনা আছে। পরিবারের মানুষগুলো সুযোগ পেলেই এখানে এসে বসে। সারিকা আর সামিয়া প্রায় ছুটির দিনে এখানে নিজ থেকেই কাজ করে। সুগন্ধার সঙ্গে ইরামও এসেছে বেশ কয়েকবার গাছগুলোতে পানি দেওয়ার জন্য। রান্নার জন্য সবজি সংগ্রহ করেছে। ইরাম বসেছে দোলনার উপরে। ইজানকে মাত্রই ঘুম পাড়িয়েছে, তাই ছেলের উঠে পড়ার তাড়া নেই। আজ তার একটু শান্তি দরকার। রাতের প্রকৃতি অনেকটাই প্রশান্ত। মৃদু মনস্তর হাওয়া বইছে। ঠান্ডা একটা ঝাপসা খেলিয়ে দিচ্ছে শরীরে। ইরামের গায়ের রোনাটা দারুণভাবে উঠছে সেই বাতাসে। চোলগুলো দোল খাচ্ছে তালে তালে। দোলনা দুলনির সঙ্গে জগৎটা ঘুরপাক খাচ্ছে। ইরামের কাঠের দোলনায় মাথা ঠেকিয়ে নিষ্পলক চেয়ে আছে আকাশের দিকে। আকাশে আজ কোনো মেঘ নেই, এক ফালি চাঁদ। সে চাঁদের পাশে জলজল করছে তারারা। ইরাম চেয়েই রইল। আজকাল মানুষ বাঁচে কত বছর, অর্ধেক জীবনটাই পেরিয়ে গিয়েছে তার। অথচ জীবনের মাঝামাঝি সময়টা এসেও সে বুঝতে পারল না আদৌ এই জীবন সফল নাকি ব্যর্থ। ইরামের জীবনে সেই 17 বছর পর্যন্ত সীমাবদ্ধ। এই সময়টা ছিল না কোনো বাধা। মুক্ত পাখির মতন স্বাধীনভাবে উড়েছে সে। তারা গড়েছে নিজের স্বপ্নদের। আচ্ছা, যদি ইরামের বাবা মারা না যেতেন, তবে কি আজ তার জীবনটা অন্যরকম হতে পারত? হ্যাঁ, পারত। বাবাদের কাছে মেয়েরা রাজকন্যা। বাবার মুখটা আজ ভীষণ মনে পড়ছে তার। আজও কি স্পষ্ট। বাবা থাকলে যদি রাহাত ইহানকে ভালোভাবে মানুষ করা যেত। বাবা থাকলে কি অরণ্যের সাথে কোনোদিন তার বিয়ে হতো? বাবা থাকলে কি ইরামকে এত কিছু সহ্য করতে হতো কোনোদিন? ইরাম ঠোঁটে ঠোঁট চেপে ফেলল। অশ্রুফোঁটা চিকচিক করলো তার চোখ জোড়ায়। অভিমান ভর করল একসময়কার বাবার রাজকন্যার অভিব্যক্তিতে। আকাশের তারার পানে চেয়ে সে অভিযোগ করল, তুমি কেন চলে গেলে বাবা? কেন আমায় নিয়ে গেলে না? তোমার বুলবুলির যে অনেক কষ্ট হয় এই পৃথিবীতে। আর কিছুকাল হাতটা ধরে জীবন পথে এগিয়ে দেওয়া যেত না? নীরব অশ্রু গড়ালো ইরামের দুই গাল বেয়ে। মুছল না সে। বাতাসের ঝাপটায় মুখ শীতল হয়ে উঠল, অথচ পরোয়া করল না। দুলতে লাগলো সে নীরবে। আচ্ছা, সে কি পারলে জীবনটাকে অন্যরকম করে সাজাতে চাইবে? যদি প্রার্থনা কবুল হতো, তবে কি এত সংগ্রাম, এত লড়াই, এত যন্ত্রণা সে এড়িয়ে যেত? ইরাম মহা বিস্ময় নিয়ে আবিষ্কার করল, জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিলেও হয়তোবা সে পুনরায় একই রাস্তায় সামিল হতো। কারণ এই ছোট্ট নিষ্পাপ অস্তিত্বটি। ইরামের জীবন যদি অন্যরকম হতো, তাহলে ইজান কোনোদিন তার কোলে আসতো না। অথচ ছেলেকে ছাড়া তো এক দণ্ডও চলবে না তার। কান্নার মাঝেও ঠোঁটে মলিন হাসি ফুটল তার। এই একর তারাদের মাঝে জলজল করতে থাকা এক ফালি চাঁদের দিকে চেয়ে সে ওই ছোট্ট মুখখানি মনে করল। বিড়বিড় করে বলল, যদি দ্বিতীয় জন্ম বলে কিছু থাকতো, তবে আমি আবারও বিনা দ্বিধায় দ্বিতীয়বার সেই কাঁটার ভরা চূড়াবালিতে ঝাঁপ দিতাম, যা তোমার আমার কোলে এনে দিয়েছে। ইরাম কতক্ষণ নিজের চিন্তায় ডুবেছিল হিসেব নেই। তার বিশ্রাম ভাঙল মৃদু পদশব্দে। নড়ল না ইরাম, শুধু মাথা হালকা কাঁধ করে তাকালো পাশে। বাগানের ভেতরে ঢুকেছে এক ছায়ামূর্তি। প্রথমটাই স্পষ্ট দেখা গেল না। বাগানের বাতির নাগালে আসার পরে আবিষ্কার হলো দৃশ্যটা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইবান। পরনে একটা ঢোলা ফতুয়া, খয়েরি রঙের। বোতামগুলো সব খোলা, বুকের মাঝ অব্দি দৃশ্যমান তাতে। সঙ্গে একটা ঢোলা কালো ট্রাউজার। মাথা তুলছে না সে, নিজের পায়ের দিকে তাকিয়ে এগোচ্ছে। ইরাম অবাক হয়ে খেয়াল করল, সাইবানের এক হাতে ঝুলছে একটি সরু লাঠি, লম্বা চিকন বেতের মতন। ছোটবেলায় পড়া না পারলে স্যার ম্যাডামরা এমন বেতের বাড়ি দেবেন বলে ভয় দেখাতেন। ইরাম কত খেয়েছে, লেখাপড়ার জন্য অবশ্য নয়, দুষ্টুমি আর অহেতুক হাসাহাসির জন্য।
একবার তো একজনের মজার কারণে পুরো দলকে সাজা পেতে হয়েছিল। কায়সানা ছিল সেখানে। নির্লজ্জের মতো বেতের বাড়ি খেতে খেতে ভ্যা ভ্যা করে হাসছিল তারা সবাই। সে যাক, সাইবান হঠাৎ করে ব্যাত নিয়ে হাজির হলো কেন? পেলই বা কোথায়? এতদিন ছিলই বা কোথায়? বেশ কয়েক ঘন্টা আগেও তো সে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। ইরাম ভেবেছিল মাথা ঠান্ডা করতে হয়তো অনুরাগের কাছে গিয়েছে বা এমন কিছু। ইরামের সকল জল্পনা কল্পনাকে অতিক্রম করে সাইবান দোলনার কাছে এসে থামল। মাথা তুলে তাকালো না, বরং হাঁটু গেড়ে ইরামের পায়ের কাছে বসতেই মাটিতেই বসে পড়ল। মাথাটা তখন ঝুলে আছে নিচের দিকে, বিধায় ইরাম ছেলেটার অভিব্যক্তি দেখতে পারছে না। কোনো কথা না বলে সাইবান নিঃশব্দে দুহাতের তালুতে ব্যাতটা রেখে উপহার প্রদানের ভঙ্গিতে তুলে ধরল ইরামের সামনে। হতবাক হলো রমণী। দোলনায় সোজা হয়ে বসল। কি করছো আলাদিন? বিস্মিত প্রশ্ন ছুড়ল ইরাম। সাইবান পিছুপা হলো না। বেতটা নামিয়ে সে ইরামের কোলের উপর রেখে দিল। গভীর গলায় বলল, আমাকে শাস্তি দিন। শাস্তি? কিসের জন্য? ইরামের উরুর উপর ছড়িয়ে থাকা ওড়নার কাপড় নিচের মুঠোয় পাকিয়ে ফেলল সাইবান, এত শক্তিতে যে তার আঙুলগুলো ফ্যাকাশে হয়ে গেল। তখনই খেয়াল করল ইরাম, সাইবানের আঙুলের নিচের দিকে ছোট্ট ছোট্ট কাটাছেঁড়া ক্ষতচিহ্ন। সাইবান এগিয়ে সে ইরামের হাঁটুতে নিজের কপাল ঠেকাল। কাপা কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, আমি নিজের দিকে নিজেই তাকাতে পারছি না। এক একটা কথা, এক একটা আঘাত, এক একটা অভিযোগ বিশ্বের মতো লাগছে। আপনি অবুঝ নন, আমি অবুঝ। আপনি স্বার্থপর কি স্বার্থপর না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার সব কিছু আমার কবুল। আপনি আর আপনার ছেলে আমার টাকা পয়সা লুটে নিচ্ছেন না, অথচ আমি সেই কথার খোঁটাটাই আপনাকে দিয়ে দিলাম। এই একই মুখে আমি আপনাকে আমার সব কিছু বিনা দ্বিধায় খরচ করতে বলেছিলাম। আপনি ঠিক যা যা বলেছেন তাই তাই হয়েছে। আমি সত্যি তেমনটাই হয়ে গিয়েছি, যেমনটা আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমি নিজেকে বদলাতে পারলাম না, আলাদা প্রমাণ করতে পারলাম না। কিন্তু বড়াই করে সেদিন বলেছিলাম মায় বসে গেলে পুরুষ নাকি পুরাতন জামাকেও আগলে রাখে, অথচ আমি ঠিকই সুযোগ পেয়ে আপনাকে কাদায় ছেলে ফেললাম। এই জঘন্য অপরাধের জন্য আমায় শাস্তি দিন প্লিজ। আমায় আঘাত করুন, ক্ষত বিক্ষত করুন, চট দিন, গালাগাল দিন, কিছু একটা করুন অন্তত। আমি বইতে পারছি না আর এই গ্লানি। দোহাই লাগে আপনার, আমাকে আঘাত করুন, শাস্তি দিন। ইরামি স্তম্ভিত হয়ে থাকল। এহেন সাইবানকে সে কল্পনাও করেনি। হুট করে কয়েক সেকেন্ডের জন্য মনে হলো এই সাইবান বর্তমান সাইবান নয়, এই যে সে ছোট্ট আলাদিন, যার প্রতি আজও ইরামের অগাধ মায়া। তাই নড়তে পারল না সে, নিজের কোলের বেতের দিকে তাকিয়ে থাকল। এই ছেলেটা কি পাগল? সে কি ভেবেছে সে সত্যিই তাকে আঘাত করতে পারবে? ইরাম নড়চড় করছে না দেখে সাইবান নিজেই বেতটা আঁকড়ে ধরল। আপনি না পারলে আমি নিজেই নিজেকে শাস্তি দেব। আমি সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়েছি। এত এত সাইনের পরও আমি অন্ধের মতো হাতড়ে বেরিয়েছি। আমার দোষটা কোথায়? আমি আপনার ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে শেয়ার করেছি, আপনার প্রাইভেসির প্রতি এক বিন্দু গুরুত্ব না দিয়েই। আমি 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 এক সেকেন্ডের জন্য হলেও আপনার সঙ্গে তিতলিকে তুলনা করেছি। শেষ কথাটা মুখে বলতে পারল না সাইবান, কিন্তু তার অন্তরে তা বাজল দামামার মতন। মুখ না তুলেই বেতটা তুলে ধরল সে। নিজের প্রতি তীব্র ঘৃণা আর আক্রোশে শরীর কাঁপল তার। বেতটা দিয়ে নিজের কাঁধের আঘাত করল সে সজোরে, কিন্তু একটার বেশি আঘাত দেওয়া সম্ভব হলো না। ইরামের হাত চেপে ধরে ফেলল তার হাতটা। বেতটা টেনে হিচড়ে কেড়ে নিতেই ঘৃণিত বস্তুর মতো ছুঁড়ে ফেলে দিল, যেন সাইবান নাগাল না পায়। ধমক দিল জোর গলায়, স্টপ ইট আলাদিন। সাইবান তৎক্ষণাৎ মুখ বুজে রইল ইরামের হাঁটুতে। সেই তখন থেকেই সেভাবেই বসে আছে, একবারের জন্য মুখ তোলেনি। নিজেকে আঘাত করলে যেমন অপরাধবোধ মেটে না, তেমন কাউকে শাস্তি দিলেই কৃতকর্ম মুছে যায় না। হোয়াট ইজ ডান ইজ ডান, দৃঢ় কণ্ঠে বলল ইরাম। সাইবানের পাগলামি তাকে অতিমাত্রায় বিহ্বল করে তুলেছে। এমন সময়ে জিনিসটা টের পেল রমণী। তার হাঁটুর দিকে কেমন ভেজা ভেজা লাগছে, মনে হচ্ছে কাপড় ভিজে উঠছে ক্রমশই। থমকালো সে।
প্রসারিত দৃষ্টিতে দেখল সাইবানের অত বড় সুঠাম শরীরটা তিরতির করে কাঁপছে। বাতাসের ঝাপটায় যেমন গাছের পাতা কাঁপতে থাকে ঠিক তেমন করে। বুঝতে কিছুই বাকি রইল না ইরামের। বুকের ভেতর জলোচ্ছ্বাস অনুভব করল সে। হাত বাড়িয়ে দিল, আলতো করে নিচের হাতের আঁচলায় তুলে নিল সাইবানের মুখখানি। খানিকটা জোর খাটিয়ে মুখ উঁচু করে দৃষ্টি মেলালো নিজের সাথে। অবশেষে সত্যি প্রমাণ হলো তার অনুমান। সাইবানের গভীর কালো দুটি চোখ ভর্তি অশ্রু, স্রোতস্বী ন্যায় বয়ে চলেছে দুই গাল বেয়ে। সমস্ত মুখটা ভিজিয়ে তুলেছে অশ্রুর বন্যায়। চোখের পাতা কাঁপছে, কালচে পাপড়ির ভাজে ভাজে শিশিরের মতো চিকচিক করছে অশ্রুকণা। একগুচ্ছ চুল লেপটে আছে কপালে, ঢেকে ফেলেছে আইব্রো পিয়ার্সিং। পুরো ঠোঁটগুলো লালচে দেখাচ্ছে, যেন অনেকক্ষণ যাবৎ কামড়ানোর ফলে সমস্ত চামড়ায় উঠে গিয়েছে। দৃশ্যটা দেখে ইরাম তীব্র বেদনা অনুভব করল। এতটা অসহায়ত্ব ওই চেহারায়, এতটা মায়া, এতটা আবেগ, যা এই সুঠাম শক্তিশালী শরীরের অধিকারী পুরুষটির সঙ্গে একদমই মানায় না। ইরামের মনে হলো 10-12 বছরের ছোট্ট আলাদিনকে দেখছে, যার কান্নায় অবধি তারার দেখা পাওয়া যেত। এখনো ঠিক তেমনই আকাশে তারার প্রতিফলন ভাসছে সাইবানের অশ্রু সজল চোখের প্রতিফলনে। নিজের দুই গালে রাখা ইরামের হাতের উপর হাত রাখল সাইবান। মৃদু আর্তনাদ তুলে আশঙ্কা নিয়ে শুধাল, আপনি কি আবারও আমায় ছেড়ে চলে যাবেন ইরাম আপু? কেন যেন আর সইতে পারল না ইরাম। সাইবানকে মুখ ধরে টেনে তুলল। দুলনাটা দুলে উঠল যখন সাইবান হাঁটুতে ভর দিয়ে উঁচু হতে বাধ্য হলো। দুলনায় বসা ইরাম, তার মাটিতে হাঁটু টেনে টান টান হয়ে থাকা সাইবানের মুখ এখন সমানে সমান আছে, একে অপরের বিপরীতে। নুয়ে নেই সে। ইরামের চোখ জোড়া ছলছল করে উঠল। তারপরও সে সাইবানের ঘাড়ে হাত রেখে নিজের অতীব কাছে টেনে নিল। ছেলেটার সঙ্গে তার বহুল শারীরিক পার্থক্য। হাঁটু করে বসে থাকার ফলে ফোলা বাহু, শক্তিশালী মাংসপেশি এবং ভারী শারীরিক গঠনের কারণে পাতলা ফিনফিনে ইরাম তার সামনে কিছুই নয়। তবুও রমণী এক শক্ত ভিত্তির মতন করে তাকে কাছে টেনে নিল। চিকন দুই বাহু জড়িয়ে ফেলল সাইবানের শরীরে, সোজা আগলে নিল বুকের মাঝে। সাইবান প্রথমটায় বুঝল না কি হচ্ছে। তার মস্তিষ্ক যেন কাজ করছে না, অথচ উষ্ণতাটুকু ঘিরে ধরার সঙ্গে সঙ্গে সে নিজেকে এলিয়ে দিল। ইরামের পাতলা শরীর নিচের পুরুষালী দুই বাহুর মাঝে বেঁধে ফেলল শক্তভাবে। মাথাটা রাখল অর্ধাঙ্গিনীর কাঁধে। টপটপ করে অশ্রু গড়ালো তার এই নিরাপদ এবং উষ্ণময় আশ্রয়ের মাঝে। ইরামের কাঁধের কাপড় ভিজে উঠতে লাগলো নতুনভাবে, অথচ কারও কোনো পরোয়া নেই। বিলীন তারা একে অপরের আলিঙ্গনে। ইরামের কাঁধে মুখ গুজে ফুপিয়ে গেল সাইবান। আই এম সরি, আই এম সো সরি মাই প্রেশিয়াস, আই এম সরি টু মাই আলাদিন। সাইবানের পিঠে হাত বুলিয়ে দিল ইরাম। তার নিজের চোখ জোড়াও কেন যেন ভিজে উঠেছে। অপর হাতটা স্বামীর মাথায় ঠেকে আলতোভাবে চুলে আঙুল বুলিয়ে সে শান্ত করতে চাইল বাঁধভাঙা এক অশান্ত সত্তাকে। সাইবানের কানের কাছে মুখ নিয়ে সে বারবার ফিসফিস করে বলতে গেল, আমারও বোঝা উচিত ছিল। এইভাবে রেগেমেগে তোমার সাথে কথা বলা উচিত হয়নি। ঠান্ডা মাথায় কথা বললে হয়তো তুমি বুঝতে পারতে, কিন্তু আমি নিজের মেজাজ ঠিক রাখতে পারিনি, ঠিক যেমনটা পারিনি আমার কুচুপো হাসপাতালে ভর্তি হওয়ার পর। বিশ্বাস করো, ওকে হাসপাতালে দেখে আমি কিছুতেই নিজের মাতৃ অন্তরকে বোঝাতে পারিনি। তোমার মুখটা দেখলেই মনে হতো তুমি আমার সন্তানের উপর বিপদ বয়ে এনেছ। তোমার আজে বাজে কাজের জন্য আমার বাচ্চা সংকটে পড়েছে। তাই সেদিন ওভাবে সবার সামনে দ্বিতীয় চিন্তা না করেই চর দিয়েছিলাম। আর আজকেও তোমার কলার ধরে চিৎকার করেছি। আই এম সরি। আমাকে ধরে আরও 2টো চর দেওয়ার দরকার ছিল আপনার। ইরামকে দ্বিগুণ শক্তিতে জড়িয়ে ধরল সাইবান। এতটাই দৃঢ় সেই বন্ধন যে রমণীর নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয়ে গেল। কিন্তু সেই সাইবানকে সরালো না, ধরতে দিল। ক্রমাগত হাত বুলিয়ে গেল সমস্ত অস্তিত্বে। সাইবান ফুপিয়ে বলল, আমাকে চর দিন, কলার ধরে ঝুলে থাকুন, দরকার হয় কান ধরে উঠবস করান, উঠতে বসতে গালাগাল করুন, সবার সামনে কান মলা দিন, অপমান করুন, তবু আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। সাইবান আজ অত্যন্ত আবেগে কথা বলছে।
তাই ইরাম বুঝতে পারল না সে দীর্ঘ বাস্তবতা ভেবে বলছে নাকি সির্ফ অপরাধবোধ থেকে। বেশি ভাবনা চিন্তাও করল না সে। এই মুহূর্তগুলোকে ভীষণ সেন্সিটিভ আর অখ্যায়িত হয়। তাই সাইবানের মাথায় হাত বুলিয়ে সে মাথা কাত করে আলতোভাবে ভেজা গালে ছুঁয়ে দিল নিজের ঠোঁট। আন্দাজ করে নিল এখানে সেদিন হাসপাতালে চর মেরেছিল হয়তোবা। সাইবান শিউরে উঠে জমে গেল সম্পূর্ণ। তার ত্বকে ঠোঁট ছুঁয়ে রেখে ইরাম নরম গলায় বলল, আমি এখানেই আছি আলাদিন, কোথাও যাচ্ছি না। কিছুক্ষণ নিঃশব্দে এভাবেই সাইবানকে জড়িয়ে ধরে বসে রইল ইরাম। দুলনা দুলল খুবই আস্তে, তবুও সাইবান নিজের আলিঙ্গন থেকে তাকে মুক্ত করল না। কিছুক্ষণ সময় পর ইরাম নিচে থেকেই নিজেকে একটুখানি ছাড়িয়ে নিজের ওড়না তুলে ধরল। দেখি দেখি, এভাবে কেউ কাঁদে নাকি? তুমি কি আমার কচুবোর মতন বাচ্চা নাকি? সাইবানের ঘাড়ে আলতোভাবে হাত রেখে ওড়নার প্রান্ত দিয়ে ভেজা মুখটা মুছিয়ে দিল ইরাম। চোখ বুজে ফেলল সাইবান, নিঃশব্দে অনুভব করল শুধু। ইরাম মুগ্ধ নয়নে দেখল কেমন বাচ্চার মতন দেখাচ্ছে তাকে। চোখের পাতা অতি যত্নে মুছে নিয়ে অবশেষে ইরাম বলল, আর কাঁদবে না, তোমার গেঞ্জিগিরির সাথে কান্নাকাটি মানায় না। এবার ভ্রুকুচকে চোখ খুলল সাইবান। এমন অবস্থাও প্রতিবাদ করতে ভুলল না। জেনজি ও হ্যালো, জেনজি গেঞ্জি একই জিনিস। ইরামের মোলায়েম হাসির দিকে এক নাগারে চেয়ে রইল সাইবান। তার চোখজোড়া কান্নার কারণে হালকা লাল হয়ে উঠেছে। ঠোঁটজোড়া ফুলিয়ে সে হঠাৎ করেই বলে বসল, আপনি আমার এক গালে চুমু দিলেন কেন? ইরামের হাসি উবে গেল। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সে সাইবানের দিকে। উজ্জ্বল শ্যামলা গালে লালিমার পরত পড়ল। ছেলেটা কি রাগ করল? অথচ তাকে সম্পূর্ণ আহাম্মক প্রমাণ করে সাইবান মুখ ঘুরিয়ে নিজের আরেকটা গাল দেখিয়ে বলল, আরেকটা গালেও দিন, না হলে বিয়ে হবে না আমার। ভ্রু কপালে উঠে গেল ইরামের। এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না শুনেছি। চুমু কবে থেকে? তাছাড়া তুমি অলরেডি বিবাহিত। তো কি হয়েছে? আমি কোনো রিস্ক নিতে চাই না, আমার আরেকটা লাগবে, না হলে যেটা নিয়েছেন সেটাও ফেরত নিন। মহা বিপাকে পড়ে গেল ইরাম। চুমু আবার কিভাবে ফেরত নেওয়া যায়? মুখটা সরিয়ে সে বলল, তোমাকে থাপ্পড়ও তো একটাই দিয়েছিলাম, আরেকটা দিই। দিন। সত্যি সত্যি সাইবান নিজের অপর গালটা এগিয়ে দিল। ভেবাচেকা খেয়ে গেল ইরাম। এতদিন ভাবত ছেলেটা আধ পাগল, কিন্তু আজ নিশ্চিত হলো এটা পুরোটাই পাগল। সাইবানের বাড়িয়ে দেওয়া গাল আর চোখের ওই সুগভীর দৃষ্টি লক্ষ্য করে ইরাম কেন যেন নিজেকে ঠিক নিষ্ঠুর হতে দিতে পারল না। হাত তুলল সে ঠিকই, কিন্তু থাপ্পড় দেওয়ার জন্য নয়। খানিকটা দ্বিধা নিয়ে সে আস্তে করে ঝুঁকে এলো। সাইবানের মাথার এক পাশ ধরে একদম আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল গালের মাঝে। শীতল বাতাসের ঝাপটা দিয়ে গেল শরীরে। খোলা চুলগুলো উড়ে পড়ল সাইবানের চেহারায়। শক্ত একটি ঢুক গিলল ইরাম। এতেই হবে, তাই না? সরে যেতে চাইল সে, কিন্তু পারল না। সাইবানের একটি হাত জড়িয়ে গেল ইরামের মাথার পেছনে। ফিসফিস করে সে বলল, এবার আমার পালা। তৎক্ষণাৎ মাথা কাত করে ইরামের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল সাইবান। অর্ধাঙ্গিনীর মতন আলতো স্পর্শ নয়, তার অধর ছুঁয়ে গেল অত্যন্ত গভীরভাবে। ইরাম কেঁপে উঠল। অজান্তেই সাইবানের কাঁধ খামচে ধরে ফেলল। দৃষ্টি ঝাপসা হয়ে এলো তার অনুরণে। সাইবান তার গালে থেমে নেই। ছোট্ট ছোট্ট চুমু বর্ষণ ঘটিয়ে দিচ্ছে সে ইরামের সমস্ত মুখে। খানিকের জন্য মনে হলো প্রতিবারের মতো এবারও সাইবানকে ঠেলে দূরে সরিয়ে দিবে কিনা। অথচ আজ এই মুহূর্তে কেন যেন সেই ইচ্ছেটা হলো না ইরামের। হতবিহুল হয়ে তার হৃদয় আবিষ্কার করল এই ছোঁয়াতে তার আর খারাপ লাগছে না। অতীতের স্মৃতি তাড়া করছে না। কেন যেন পবিত্রতা, স্নিগ্ধতা এবং যত্নে ঘেরা সাইবানের প্রতিটা ছোঁয়া। অরণ্যের একেবারেই বিপরীত। জোর খাটাচ্ছে না সে, তাগিদও দিচ্ছে না। কিন্তু ইরামের অস্বস্তি হচ্ছে না, বরং বুকের মাঝে উষ্ণতা ভর করেছে। দুর্বল হয়ে গেল রমণীর শরীর। মন এবং মস্তিষ্কে দুটানায় ভুগল। তবে আজ প্রথমবারের মতন ইরাম মনকে খানিক প্রশ্রয় দিল। কেন তা নিজেও বলতে পারবে না।
সাইবানের দুই বাহু ইরামের কোমরে জড়িয়ে গিয়েছে, কাছে টেনে নিতে চাইছে যেন নিজের। ইরাম বাধা দিতে পারল না খুব বেশি, অজান্তেই যেন সে সমর্পণ করে ফেলেছে। সাইবান তার চিবুকে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, জলজলে চোখে তাকালো ইরামের চোখের দিকে সরাসরি, যেন প্রাণ ভরে দেখছে তার প্রতিটি ছোঁয়ায় অর্ধাঙ্গিনীর প্রতিক্রিয়া। ইরাম চোখ বন্ধ করে খুলে তাকাতেই সাইবানকে সরাসরি এইভাবে চেয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে গেল। তার সমস্ত মুখে লালিমায় ছেয়ে গেল। তার ত্বকের বিপরীতে তীর্যক হাসল সাইবান। আপনি জানেন, আপনি আমার একটা লাল টুকটুকে বউ। ইরামের মুখ আর লাল আপেলের মধ্যে বর্তমানে কোনো পার্থক্য নেই। দিব্য দৃষ্টি থাকলে হয়তো স্ত্রীর কান বেয়ে ধোয়া বেরোতেই দেখতে পেত সাইবান। হেসে ফেলল সে, ঝুঁকে এলো ইরামের ঠোঁটের দিকে। হৃৎপিণ্ড ঘোড়ার গতিতে ছুটতে শুরু করলো তার। ঘাসের মাঝে লেগে থাকা শিশিরের মতো নরম একটুখানি ছোঁয়া অনুভব করতে পারল সে, নিজের ঠোঁটের বিপরীতে ইরামের নরম ঠোঁটের তপ্ততা। তারপর হুট করেই থমকে গেল সে। ইরাম তার চিবুক ধরে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। হতভম্ব হয়ে রইল সাইবান। ইরামের চোখের দৃষ্টিটা কেমন ধারালো হয়ে উঠল। তোমার ঠোঁটে কি হয়েছে, জিভ বের করো দেখি। এমন মুহূর্তেও মজা নিতে ছাড়ল না সাইবান। বাঁকা হেসে বলল, হে হে নটি গার্ল, স্বামীর জিভ দেখতে চাই। বিরক্তি নিয়ে বৃদ্ধাঙ্গুলের নিচেই সাইবানের ঠোঁট চেপে ধরল ইরাম। মুখ খুলতে বাধ্য করল ছেলেটার। তাতে জিভের ডগার হালকা ক্ষত স্পষ্ট হলো, হাতের আঙ্গুলেও ক্ষতের দাগ। এই ছেলে ছিলটা কোথায়? দারুণ চিন্তা ভর করল ইরামের মাঝে। আগে তোমার ট্রিটমেন্ট দরকার, পরে সব কথা। সাইবান বোধ হয় প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো অদূর থেকে। আপা, যা হওয়ার হয়েছে, বেডা মানুষ মানেই বজ্জাত। বজ্জাতের জন্য শোক কইরা লাভ নাই। আসেন, আপনি আমি মিলা চা। বাগানের ভেতর হেলে ধুলে ঢুকলো সুগন্ধা। সে মূলত বেশ অনেকক্ষণ আগেই ইরামকে এদিকে আসতে দেখেছিল। আজ বাড়ির ভেতরে যা হলো, তারপর মেয়েটার মন খারাপ থাকাই স্বাভাবিক। এতক্ষণ বাদে যখন ফেরেনি, তখন সুগন্ধা ভাবল একটু ইরামকে সঙ্গ দিয়ে মন ভালো করার চেষ্টা করা যাক। অথচ চোখের সামনের দৃশ্য দেখে বরফখণ্ডে পরিণত হলো পুরোপুরি। দোলনায় বসে আছে ইরাম, সামনে হাঁটু গেড়ে বসে আছে সাইবান, তার ঠোঁটের ভেতরে ইরামের বৃদ্ধা আঙুল। দৃশ্যটা অতিমাত্রায় ব্যক্তিগত। সুগন্ধাকে দেখে ঝটকা দিয়ে দূরে সরে গেল ইরাম। সাইবান ছিটকে গেল মাটিতে। জরিনার আম্মা সখিনা! সাইবানের হুঙ্কারে বুঝি জগৎ কেঁপে উঠল। হায় ভগবান, রক্ষা করো! বিপদ টের পেয়ে সুগন্ধা উল্টো ঘুরে ভো দৌড়। সাইবান নিজের পায়ের স্যান্ডেল খুলে লাফিয়ে উঠে পিছু নিল মেয়েটার। দূর থেকে স্যান্ডেলটা নিশানা করে ছুঁড়ে মারল। লাফিয়ে ছিটকে গেল সুগন্ধা। আম্মা জান, ভাইজানের উপর অসুর ভর করছে। দুর্গন্ধ, আজকে তোর একদিন কি আমার একদিন। চুলের মুঠি ধরে এমন পাক্কা মারব, নাগিনের নাক ছুটে যাবে তোর। সুগন্ধার পেছনে তাড়া করে বাড়ির ভেতরে ঢুকে গেল সাইবান। ভেতর থেকে ধপাস ধপাস শব্দ আসতে লাগলো। ইরাম দোলনায় থম মেরে বসে থাকল। বুক কাঁপছে তার এখন। সুগন্ধার সুরেলা একটা চিৎকার ভেসে এলো। তারপরে সাইবানের পৈশাসিক অট্টহাসি। মেয়েটাকে তাহলে বাগে পেয়ে গিয়েছে। ইরাম না পারতে মাথা ঝাঁকিয়ে মুচকি হাসল। দোলনা থেকে উঠে পায়ে পায়ে হেঁটে গেল বাড়ির ভেতরে। পরদিন সকাল। নাস্তা শেষ করে আহমদ বসেছে টিভির সামনে। চ্যানেল বদলাতে বদলাতে একটি সংবাদ চ্যানেলে গিয়ে থামলেন তিনি। গমগমে কণ্ঠস্বর ভেসে উঠল বাড়ির লিভিং রুম। গতকাল রাতে রাজধানীর বনানী এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, রাত 8:30 নাগাদ তারা পরপর কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এই ঘটনার সমস্ত বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দ্রুত আগমনের কারণে 2 ঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এই সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি। সম্পদের ক্ষয়ক্ষতি এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। সংবাদ পাঠিকা অনুভূতিহীন যান্ত্রিক কণ্ঠে পড়ে যাচ্ছে। সঙ্গে টিভিতে ভাসছে কিছু ধারণকৃত ফুটেজের দৃশ্য।
আহম্মদ টিভির চ্যানেল হুট করে বদলে দিয়ে বললেন, আজকাল টিভির সামনে বসলেই শুধু মন্দ নিউজ। অপরদিকে টেবিলে বসে সবজি কাটতে থাকা ইরাম ভ্রুকুচকে আর চোখে তাকালো। এক প্লেটে তিনটে ডিম আর বড় বোতল ভর্তি প্রোটিন শেক নিয়ে বসা সাইবানের দিকে। একটি ডিম চিবোতে চিবোতে সে বলল, সবসময় ভালো লোকের সাথে মন্দ হয় ব্যাপারটা এমন নয় বলো। মন্দ লোকের সাথেও মন্দ হওয়া সম্ভব, তাই না ড্যাড? ওই হয়, ওয়াও, নাইস একটা পর্ব ছিল আজকে, সত্যি খুব সুন্দর। আজকে ইরাম সাইবানের অভিমানের পর্ব চুকে গিয়েছে। এখন আমরা সামনে শুধু তাদের ভালোবাসা দেখতে পাবো, তাই না? সাইবান অনেক সুইট, সব কিছু সামলে নিতে পারে, বাট মাঝে মাঝে একটু অন্য লেভেলে চলে যায়। বাট সেটা অনেক ইন্টারেস্টিং যখন সে বাচ্চামো করে বা একটু অন্যরকম আর কি, অনেক বেশি ভালো লাগে। যাই হোক, শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির ২৭তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে।